ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের ছোট্ট আয়োজনে। এবং এই আয়োজনে আমরা আজকে কথা বলবো আজাদ আবুল কালামের সঙ্গে। আজাদ আবুল কালাম আমাদের এই সময়ের প্রবল নাট্যকর্মী, একই সঙ্গে অভিনেতা, পরিচালক এবং তিনি নাট্যকারও নিজে। অভিনয় করেছেন মঞ্চে, টেলিভিশনে, চলচ্চিত্রে। শুরু হয়েছিল মঞ্চ থেকে, তারপর টেলিভিশন, চলচ্চিত্র, সব জায়গায় সমানভাবে বিচরণ করেছেন তিনি, নিজের লেখা নাটক নিয়ে, নিজের অভিনয় নিয়ে, নির্দেশনা নিয়ে। এবং আরও একটি বড় ব্যাপার হচ্ছে যে প্রাচ্যনাট নামের একটি বড় নাট্য গ্রুপ, যেটাকে আমরা বলি গ্রুপ থিয়েটারের ক্ষেত্রে, সেরকম একটা গ্রুপ তিনি পরিচালনা করছেন দীর্ঘ 25 বছর ধরে। এটাও একটা বড় কাজ নাটকের চর্চার জন্য। আমাদের এখানকার নাটক এবং নাটক সংক্রান্ত সংস্কৃতিকে বলিষ্ঠ রাখার জন্য তিনি এই কাজগুলো করে যাচ্ছেন। আজকে আমরা তার সাথেই কথা বলবো নাটক নিয়ে, থিয়েটার নিয়ে, টেলিভিশন এবং চলচ্চিত্রের অভিনয় নিয়ে, নাটকের ভেতর বাহির নিয়ে। তো আসুন আমরা উপভোগ করি আজাদ আবুল কালামের কথাবার্তা। তাহলে আমরা আজকে বসছি বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের একটু আলাপ সালাপ, এরকম একটা জায়গা থেকে বসা। আপনি তো দীর্ঘ দিন ধরে এই যে আমরা যেখানে বসেছি এই জায়গাটা, অর্থাৎ প্রাচ্যনাটের যে স্কুলিংটা, সেটা আপনি ওই দিন বলছিলেন আমাদেরকে যে 26 বছর হয়ে যাচ্ছে। তো এত দীর্ঘ সময় একটা স্কুলকে নিয়ে যাওয়া, তাও থিয়েটারের জন্য, শুধু কঠিন একটা কাজ। বিশেষ করে আমাদের যে সময় ও সমাজ, সেই সময় ও সমাজের ভিতরে। আর তার আগে আপনার যে নিজের অভিনয়ের যে নেশা, পেশা বলবো না আমি, নেশার জায়গা বা পেশার জায়গা, তারপর নিজের পরিচালনার জায়গাগুলো যেগুলো, তো সব মিলে এই যে আপনি পুরো অনেকগুলো কাজের ভিতর দিয়ে, যদিও সবগুলোই থিয়েটার, অভিনয়, এইসব সংশ্লিষ্ট, এই পুরো কাজের মধ্যে কোন জায়গাটা আপনি সবচেয়ে বেশি এনজয় করেন? না, এটা আসলে আমি যখন যেটা করি সেটা, আর যেটা এনজয় করি না সেটা আমি করি না। যখন যে কাজটা করি, যখন লিখি, যদি এনজয় করি লিখি, আবার যখন অভিনয় করি অভিনয় এনজয় করি, আবার যখন মনে না ভালো লাগছে না অভিনয় করি না। এগুলো আসলে সবগুলো যে কাজটাই আমি করি সেটার মধ্যে মানে সেটার সাথে আমার এনগেজমেন্টটা প্রপার এনগেজমেন্ট, মানে সেটার মধ্যে আমার আনন্দ থাকুক অথবা ইন্টারেস্ট সবকিছু নিয়েই থাকি আমি। যেমন আপনি নাটক লেখার যে জায়গাটা, সেটা বোধহয় 2টা নাটক আছে আপনার, আমার যতদূর মনে পড়ছে। মঞ্চ নাটক 2টা, মানে যেটা মঞ্চস্থ হয়েছে। এর বাইরে আরো লেখা আছে কিন্তু সেগুলো মঞ্চস্থ হয় নাই, অথবা আমার তখন এখনো ইন্টারেস্ট হয় নাই যেগুলো আমরা মঞ্চে নিয়ে আসি। মানে লেখা আছে। এটা কেন? যখন আমরা দেখছি যে অন্যান্য, এই যে আপনি কিছুক্ষণ আগেও আমাকে বলছিলেন যে কিনুকাহারের থিয়েটার করছেন, বা হলো যে পুলসিরাত করছেন, যেটা শো হয়ে গেল, তো নিজের গুলো কেন নয়? না, নিজের তো আমি করি নাই তা না, দুটো নাটক আমার দেখা, দুটো নাটক করেছি। এর বাইরে যেগুলো কখনো মনে হচ্ছে যেটা এখনই না পরে করবো, আবার কখনো মনে হচ্ছে এটা আপ টু দ্য মার্ক না, আমার নিজের লেখা নিজেরই পছন্দ হয় না, দরকার নেই এরকম কোনোটা আছে একটু, মানে পুরোটা শেষ হয় নাই, ওইভাবেই পড়ে আছে, মনে হচ্ছে যে রিহার্সেল যখন হবে তখন ঠিক, কিন্তু হয়ে ওঠে না এরকম। নাটক লেখা, আমি তো শুধু লেখক, আমি এটার প্রয়োগের অবশ্যই। এর ফলে আমি লেখার পরে কখনো কখনো যখন এই প্রয়োগের কথা চিন্তা করি, তখন এমন একটা ব্যাপার তৈরি হয় যে এটা প্রয়োগের জন্য ঠিকঠাক নাই। আমরা দেখেছি যে নাটকগুলো যেটা হয় যে এক ধরনের লিটারেচারের জায়গা, লেখার জায়গাটা, বিশেষ করে যে নাটক যখন লেখা হয় তখন এটা একদম লিটারারি ফর্মে থাকে, কিন্তু যখন সেটা মঞ্চস্থ হয় তখন সেটা কিন্তু আলাদা জায়গায় চলে যায় এবং অনেক ইম্প্রোভাইজেশন করতে হয় সেটার মধ্যে, অনেক কিছু নতুন করে। হ্যাঁ, এটা হচ্ছে যে থিয়েটার আলটিমেটলি ডাইরেক্টর অ্যাক্টররা তৈরি করে, লেখক সেখানে গৌণ হয়ে যায়, মানে এই অর্থে গৌণ হয় যে তার উপস্থিতি না থাকলেও হয়। তো আর এখনকার যুগে থিয়েটার ডাইরেক্টর এবং অ্যাক্টররা মানে চিন্তার ক্ষেত্রে অনেক অগ্রগামী, রাইট? তারা অনেক কিছু নতুন ভাবে চিন্তা করতে পারে, যে শেক্সপিয়ারই করছে, ডাইরেক্টর ডিফারেন্ট ভাবে করছে। তো এটা কনফ্লিক্ট করে কিনা, আপনার পার্সোনালিটির সাথে কনফ্লিক্ট করে কিনা? যেমন আপনি একজন যখন নাটক লিখতেছেন, সেই একই নাটক যখন আপনি মঞ্চে নিয়ে আসছেন, তখন যে প্রায়োগিক জায়গাগুলোতে যখন রিফর্ম হতে থাকে তখন কোনো চেঞ্জ হয়? আমারই লেখা নাটক
মানে নাটক তখন অভিনীত হয়নি, তখন একটা পত্রিকা ছেপে ফেলেছে, হ্যাঁ হ্যাঁ, পত্রিকা ছেড়ে ফেলেছে, কিন্তু নাটক যখন তৈরি হওয়া শুরু করলো তখন আমি দেখলাম যে ওটা তো অবিরাম পরিবর্তন হয়ে যেতে পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং তখন ওই একে আমি রিকোয়েস্ট করলাম যে আপনার যেহেতু ছাপা যেগুলো আছে সেগুলোতে আর কিছু করার নাই, কিন্তু যেটা অনলাইনে আছে, অনলাইনে আপনি এই নতুন সংস্করণটা দেন যেটা আমরা প্রযোজনা করেছি। এরকম ঘটনা থিয়েটারে নাটকের ক্ষেত্রে তো সবসময় আর ক্লাসিক্যাল নাটকগুলোর ক্ষেত্রে সেই ক্ষেত্রগুলোতে আপনার যেটা হয় হচ্ছে যে হাউ আই ইন্টারপ্রেট, অথবা অ্যাক্টররা কিভাবে ইন্টারপ্রেট করছে। রবীন্দ্রনাথ যদি এখন কেউ করে, সে রবীন্দ্রনাথকে আসলে এই 2025 সালে অথবা এই সময়টায় সে কিভাবে রবীন্দ্রনাথকে দেখে। কেউ আছে একদম হুবহু রবীন্দ্রনাথকে দেখতে চায়, কেউ এর ভেতর থেকে সমসাময়িকতার চিন্তা করতে পারে, কেউ আবার প্রয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না একটা ডিকনস্ট্রাকশনের জায়গায় যাইতে পারে, নানান কিছু হইতে পারে আর কি। না সেটাতে কি ধরা যাক যে রবীন্দ্রনাথের কথাই বলি, আমাদের এখানে মঞ্চস্থ হয় বেশ কিছু নাটক, খুব নাম করা আছে রবীন্দ্রনাথের শুধু মঞ্চের কারণে, যেমন রক্তকরবী আছে। তো সেইটা হওয়ার সময় কি স্ক্রিপ্ট খুব বেশি চেঞ্জ হয়ে যায়? এখন স্ক্রিপ্ট চেঞ্জ হয় না, এর প্রয়োগের ক্ষেত্রে স্ক্রিপ্ট তো চেঞ্জ করা একটা জায়গা আছে, যেমন হচ্ছে রবীন্দ্রনাথ কিছু সংলাপ, তা এই সংলাপগুলো তো আপনি পরিবর্তন করতে পারেন না। আপনি এক করতে পারেন যে সংলাপ পুরোটা আপনি হয়তো ব্যবহার করছেন, কিন্তু মানে যেহেতু এটা মৌলিক তার জায়গা থেকে আপনি নষ্ট করতে পারেন। এখন আপনি এটাকে কিভাবে দেখাবেন সেটা বিষয়। আমরা যখন রাজা করি, রাজায় আমরা দেখিয়েছি যে সাত রাজা, যে সাত রাজাকে দেখানো হচ্ছে তাদেরকে আমরা G7 আকারে দেখিয়েছি, বিশ্ব নেতা এবং কন্টেম্পোরারি সময়। মানে এটা হলো যে সময়ের সাথে একটু ব্যাখ্যার জায়গা তৈরি করার চেষ্টা করছি, অথবা রিলেট করার চেষ্টা করা। অচলায়তন আমি যখন করেছি, ওই অচলায়তনে আমি এটা অচলায়তন একটা ছেলেদের শিক্ষা প্রতিষ্ঠান, আমি এটাকে শুরুই করেছি মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে। তো এই যে পরিবর্তন, এটা মানে উনি কিন্তু বলেন নাই যে এটা করা যাবে না, সংলাপ যা ছিল একদম হুবহু তাই আমি ছোট করে নিয়ে এসেছি, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান দেখিয়েছি। তো আপনার জন্ম তো 1966-তে, তাই না? 66। তো আপনার কি মনে হয় যে মানে এটা একটা মজার জায়গায় যাচ্ছে আর কি, এটা ভুল করা আপনার সাথে। তো কি 60 যেটা, এটা মানে আপনাকে কি কাবু করে দিচ্ছে কিনা, বা এরকম কিছু আছে মানসিক ভাবে? যারা বলে যে মানে বয়স হচ্ছে একটা সংখ্যা, তাহলে মানে বোকার চেয়েও খারাপ। অবশ্যই আমি সেটাই মনে করি। বয়স আসলে তো সংখ্যা না, বয়স একটা ফ্যাক্ট। এটা একটা ফ্যাক্ট, এবং আপনি প্রজ্ঞাবান হইতে পারেন, আপনি বোকাও হইতে পারেন। বয়স বাড়লে অনেকে বোকা হয়, অনেকে প্রজ্ঞাবানও হয়। আর বয়স মানে কি, এটা হচ্ছে আপনি থ্রু এক্সপেরিয়েন্সেস আপনি আস্তে আস্তে বড় হতে থাকেন, আপনার এজ বাড়তে থাকে। তো এটা আমি ওইভাবেই দেখি। আবার অধিক প্রজ্ঞা কিন্তু লোকজনকে একটু করে ফেলে, খামোশ করে ফেলে, আইসোলেটেড করে ফেলে, সেটাও তো এক ধরনের বোকা হয়ে যাওয়া। প্রজ্ঞাবান মানুষ যারা মানে আইসোলেটেড হয়ে যায় তারা প্রজ্ঞাবান না, সমাজের সাথে। আর থিয়েটারে যারা করে ওকে তো সমাজের সাথে সংযুক্ত থাকতেই হয়, ও চাইলেই আইসোলেটেড হতে পারে। 1985-তে ঠেলায় চলে যাবে। 85-তে যখন আপনি প্রথম নাটক শুরু করলেন, তখনকার সময়ের উচ্ছলতা বা আপনার যে কি বলবো যে উচ্ছ্বাস বা প্রাণবন্ত যে অবস্থাটা, তখন আমি আসলে কিশোর, সেটা আর এখনকারটার মধ্যে। আমি তখন কিশোর ছিলাম, যে আমি মাত্র ইন্টারমিডিয়েট পাস করেছি, ইউনিভার্সিটি ভর্তি হওয়ার ট্রাই করতে ওই সময় আমি ঢুকেছি আরণ্যক নাট্য দল। তো তখন তো আমি আসলে সবকিছু আমার কাছে দুনিয়াটাই নতুন। এবং একটা কলেজ থেকে বের হওয়ার পর যে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার মুহূর্তটায় একটা ছেলে বা মেয়ে তার যে চরম উৎকর্ষের সে যাবে, এবং কখনো কখনো ওই সময়টাই দেখে সবচেয়ে বড় ক্ষতি, ওই কারণ সে নিজেই করে ফেলে। তো ওই সময় আসলে অত কিছু চিন্তা থাকে না, তো উদ্দীপনা থাকে, যে থিয়েটার রিহার্সাল দেখতে দেখতে মনে আছে এই কাজটা আমি করি। এর জন্য আমার ছোটবেলা থেকে প্রিপারেশন ছিল, অথবা আমি জানি বুঝি তার দু একটা নাটক দেখা ছিল, দু একটা, আর নাটকের দলে বন্ধুর হাত ধরে আসা, দেখতে দেখতে ইনভলভ হয়ে যাওয়া। এর মধ্যে কোনো পরিকল্পনা নেই, কিচ্ছু নেই, ঘটনাচক্রে করে যাওয়া। প্রাচ্যনাট যখন গড়লেন আপনি, সেটা সম্ভবত আরণ্যকে থাকার 12 বছরের পর, 11 বছর পরে। তো ওই সময়টায় আমরা এমনিতে বাইরে যেরকম শুনি, সেটা হচ্ছে যে যারা মুরব্বী নাটকের ক্ষেত্রে বা প্রাচ্যনাটের ক্ষেত্রে যারা ছিল, তাদের একটা এরকম মনোভাব হয়তো ছিল যে ও পাবেল কিছু করতে পারবে না, এরকম অনেক নাটকের দল গড়ে তুলে তারপর সেটা থাকে না। তো সেই জায়গাটার এখন এসে আপনি এটাকে আসলে এই সমালোচনাটাকে কিভাবে মূল্যায়ন করেন? তখন আমার কাছে কোনো ম্যাটার মনে হয় নাই, এখনো ম্যাটার মনে হয়।
কখনো কেউ কেউ হয়তো বলেছে, কিন্তু আমাকে কেউ সরাসরি কখনো বলেনি। না এই সময় সরাসরি হয় না normally, হ্যাঁ তাই। বলছে এখন একটা নাটকের দল হয়ে যাওয়া, নাটকের দল হয়ে যাওয়া কোনো বিষয় না, নাটক হচ্ছে কিনা এটা হচ্ছে বিষয়। রাইট। অনেক নাটকের দল তো আছে বিখ্যাত, 40 বছর 50 বছর বয়স হয়ে গেছে, কিন্তু সে নাটক করে না। তাহলে নাটকের দল মানে তো কিছু না আসলে। নাটকের দল মানে হচ্ছে অ্যাক্টিভিটি থাকলে, অ্যাক্টিভিজম যেখানে আছে সেটা মনে হবে যে এটা গতিমান একটা জিনিস। Right. তো ওই সমালোচনা এখন আনা, আগেও আমার কাছে খুব কিছু মনে হয়নি। যদি দল হিসেবে প্রাচ্যনাথ দাঁড়াবে কি দাঁড়াবে না, তার চেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার ছিল আমাদের কাছে যে নাটকটা আমরা করতে পারছি না প্রপারলি। আমরা যেভাবে করতে চাই, আমাদের যে আশা আকাঙ্ক্ষা থিয়েটার নিয়ে, সেটা আমরা করতে পারছি না। ওইটাই আমাদের মূল মনোযোগের বিষয় ছিল। যে আসলে ওইসব সমালোচনা তখনও ম্যাটার করেনি, আর এখন তো। সামনের দিনগুলোর পরিকল্পনা কি? আপনি যে কথাটা বলছিলেন যে নাটকটা আমরা ঠিকমতো করতে পারছি কিনা, আমরা যে সময়টায় বসবাস করছি এখন বিশেষ করে, তো এই সময়টা কি বা কেমন দেখছেন এই সময়টাকে নাটকের পরিবেশের জায়গা থেকে বা নাটক করতে পারার জায়গা থেকে? নাটক করতে পারা জায়গা থেকে অথবা নাটকের ঘর থেকে জায়গার কথা যদি বলেন, কখনোই এটা খুবই বেশি স্বাচ্ছন্দ্যের জায়গা ছিল না, খুবই বেশি পরিবেশ বান্ধব অথবা সমাজ বান্ধব কখনোই ছিল না আসলে। এবং এটা পৃষ্ঠপোষকতার জায়গা কখনো ছিল না, না গভর্নমেন্ট না প্রাইভেট সেক্টর। পরিবর্তনের মধ্যে যেটা হয়েছে, এখনকার পরিবর্তনটা হচ্ছে যে আমরা দীর্ঘ একটা শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়েছি, যেটাকে আমরা স্বৈরাচার বলছি। তো ওই সময় কেউ ফ্যাসিজম বলছে। একই সাথে যখন একটা জিনিস চলতে থাকে, সে একটা মানে একটা ছাঁচ তৈরি করে দেয়। রাইট। ওই ছাঁচের মধ্যে আমরা কাজ করেছি। ছাঁচটা কিরকম? শিল্পকলা কেন্দ্রিক কিছু নাট্যচর্চা, ঢাকার বাইরে কথা ইয়ে করে। এখন হচ্ছে কি, একদিকে মানে জুলাইয়ের পর থেকে সবকিছু একটু টালমাটাল, এবং যারা এখন রাষ্ট্রীয় যে আপাতকালীন যারা আছেন, তারা আসলে তাদের ওই সামর্থ্যটা নাই যে একটা দেশের আর্ট, কালচার, লিটারেচার এটা কোন দিকে কিভাবে যাবে, এই সামর্থ্যটা আমাদের নাই। ওনাদের কোনো দূরদর্শিতা নাই, দূরদর্শিতা থাকার কথাও না, কারণ ওনারা আস্তে আস্তে চলে যাবেন, এটা জানেন আর কি। আর এই সুযোগটার মধ্যে একটা বড় চক্র কাজ করছে, যারা হচ্ছে আসলে গুপ্ত মৌলবাদী। এরা হচ্ছে যে কত ভাবে সব মানে ক্রিয়েটিভ জায়গাগুলোকে নষ্ট করে যায়, সৃজনশীল জায়গাগুলো কিভাবে নষ্ট করা যায়। এবং সেক্ষেত্রে ওদের বড় একটা টার্গেটই হচ্ছে শিল্প সংস্কৃতি ধর্মান্ধতার সাথে মানে শিল্প সংস্কৃতি বিরোধ প্রায় কাছাকাছি। আসলে এই সময়টা খারাপ, সময়টা যথেষ্ট খারাপ। সমাজটাকে বিচ্ছিন্ন করে ফেলেছে, সমাজটাকে আর্ট কালচার থেকে বিচ্ছিন্ন করে ফেলছে অথবা হয়ে যাচ্ছে। যার ফলে আপনি দেখবেন যে ঢাকা, আপনার কি মনে হয় যে এটা কি ডেলিভারিটলি করা, যে ডেলিভারেশনটা এরকম? ডেলিভারিটলি করা মানে হচ্ছে কি, এটা যে মহাপরিকল্পনা করা। জি আমি বলতেছি নেগলেক্ট করার কারণে। আপনি যদি কাউকে নেগলেক্ট করতে থাকেন, তাহলে সেটা আসলে আপনি বুঝে হোক না বুঝে হোক, ওটা একটা প্রভাব পড়বেই, এবং সেটা সমাজেও পড়ে। আর সমাজের আপনি আমাদের এখন ঢাকার মানুষের একটা খুব যে নিশ্চিত জীবন তা না, একটা অনিশ্চয়তা সবার মধ্যে আছে। এখন একটা জনগোষ্ঠীর যখন অনিশ্চয়তা থাকে, তার কাছে আর্ট, লিটারেচার অথবা এই ধরনের পারফর্মিং আর্ট যাই বলেন, এটা তখন প্রায়োরিটির জায়গায় থাকে না, এটা হচ্ছে লেস প্রায়োরিটি হয়ে যায়। আর রাষ্ট্র যখন এটাকে আরো কম প্রায়োরিটি দেয়, তখন সেটার অস্তিত্বের সংকটে পড়ে। আবার একটা জিনিস আমরা দেখি যে যখন নাকি কোনো একটা দেশে কোনো একটা সেটা আমাদের বাংলাদেশেও হয়েছে, আপনার ওই আমি 85-র কথা বলছিলাম আপনাদের, যে এরপরে আমরা 90s-এর যে আন্দোলন গণ অভ্যুত্থান দেখলাম, সেই সময়ের পথনাটক বা অন্যান্য যে অ্যাক্টিভিটিসগুলো, কালচারাল অ্যাক্টিভিটিস, সেগুলো কিন্তু একটা বিস্ফোরক জায়গায় চলে গিয়েছিল বলা যায়। ইভেন আমরা যদি এখনকার সিচুয়েশনটা দেখি, এখনকার পরিস্থিতি দেখি, বিশেষ করে ইরানে, যে ইরানের ফিল্মগুলো বা ইরানের যে এখনকার নারীদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে সক্রিয়তা এবং প্রতিবাদ, বা ইরানের যে লেখকরা আছেন তাদের যে প্রতিবাদ, এগুলোর ভিতর দিয়ে কিন্তু একটা মানে যখন একটা রুদ্ধ সময় থাকে, তখন আবার যে কালচারাল অ্যাক্টিভিটিসের জায়গাগুলো বা শিল্পকলার যে অন্যান্য জায়গাগুলো থাকে, সাহিত্যের যে জায়গাগুলো থাকে, সেগুলোর মধ্য থেকে কিন্তু খুব বিস্ফোরক কিছু জিনিস বেরিয়ে আসে, খুব ভালো নাটক বেরিয়ে আসে, যে ইরানের উদাহরণ দিচ্ছিলেন। আমার কাছে কোনো রাষ্ট্রের সাথে কোনো রাষ্ট্রের কোনো কিছুর মিল হয় না। আচ্ছা, ইতিহাস আপনার এক একটা সমাজে
এবং যেমন বাংলাদেশ, এর একটা আলাদা চেহারা আছে, এর আন্দোলনের চেহারা আছে একরকম, এর আর সামাজিক মনস্তত্ত্বই আরেক ধরনের। ডিফারেন্ট। ইরান ডিফারেন্ট। ইরানের কিন্তু 90 থেকে কিন্তু তাদের ইসলামিক রেগুলেশন চলছে, তার মধ্যে থেকে 90 থেকে এখন পর্যন্ত যদি চিন্তা করেন লম্বা একটা সময় কেটে, এর মধ্যে দিয়ে যারা ক্রিয়েটিভ কাজ করে, যারা তাদেরও পথ খুঁজে বের করতে হয়েছে যে রেজিমেন্টেশনের বাইরে কি কি কাজ করা যেতে পারে, যেটা দিয়ে তার সৃজনশীল উদাহ মেটে, মানুষ যার সাথে সম্পৃক্ত থাকে। এবং আর ইরানিয়ান সোসাইটি ভিন্ন, আমরা ইরান বলি দূর থেকে অনেক কিছু, সমাজটা অনেক আলাদা, আমাদের মতো না আসলে। আমাদের সমাজে মিক্সড কালচার আছে, আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে ভীষণভাবেই ধর্ম নিরপেক্ষ বলতে যা বোঝায়, ধর্ম নিয়ে ও অল্পতেই সে বলে না যে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, এরকম অনেক লোক আছে। আবার অনেক লোক আছে কিছু হলেই তার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। তো সমাজে সমাজে পার্থক্য, তার আন্দোলনের চেহারা পরিবর্তন করে। যেমন আরব বসন্ত বলেছি আমরা, আরব বসন্ত আর বাংলাদেশের এই 24-এর এই এক না। আবার হচ্ছে নেপালে যেটা হলো, নেপাল একটা নেপাল বা শ্রীলঙ্কা, নেপাল কিন্তু একদম চেহারা কিন্তু এক না। আমরা বলছি যে জেনজি করেছে, এখন জেনজি কি আসলে এটাকে ডিফাইন করা যাচ্ছে? একটা জেনজি মানে হচ্ছে একটা নির্দিষ্ট বয়স, একটা নির্দিষ্ট বয়সের একটা জেনারেশনকে বলা যায়। নানান বয়সের লোকজনই এগুলির সাথে জড়িত থাকে, আর তরুণ যারা থাকে তারা সবচেয়ে বেশি সক্রিয় থাকবে, এটাই স্বাভাবিক। তো আমাদের দেশের এখনকার যে প্রেক্ষাপট, এটা আপনি আরব বসন্তের সাথে বলেন, শ্রীলঙ্কার সাথে কোনটার সাথে মেলানো যাবে? শ্রীলঙ্কার সাথে মেলানো যাবে। শ্রীলঙ্কা আমাদের থেকে আসলে আগানো, অনেক কিছুতে আগানো। তার খেলাধুলা বলেন, স্পোর্টস বলেন, তার নাচ বলেন, এডুকেশনেও আগানো, শিক্ষা, কালচার অ্যাক্টিভিটি অনেক আগানো। কারণ শ্রীলঙ্কার একটা টিমের সাথে আমি কাজ করেছি, আমি কাজ করতে গিয়ে বুঝেছি যে অনেক অনেক অগ্রগামী। আচ্ছা, তো আপনি রেজিমেন্টেশনের কথাটা বলছিলেন এবং বলছিলেন যে আমরা একটা দীর্ঘ সময় একটা দলের বা কয়েকটা দলের শাসনের মধ্যে ছিলাম, তখন এক ধরনের রেজিমেন্টেশন ছিল, এবং এখন এসে আমরা যে জায়গাটায় ঢুকছি, আপনার কথা ধরেই যদি বলি যে এইখানেও কিন্তু কালচারাল এক্সক্লুশনের একটা ব্যাপার আমরা দেখছি, যে কিভাবে হলো যে সংস্কৃতি বিচ্ছিন্ন করা যায় বা কিভাবে একটা সুনির্দিষ্ট ধরনের সাংস্কৃতিক তৎপরতার মধ্যে গোটা জাতিকে রাখা যায়, সেরকমের একটা প্রচেষ্টা কিন্তু আমরা দেখছি। তো এই যে দুই ধরনের রেজিমেন্টেশন আমরা লক্ষ্য করছি, এই দুইটাকে আসলে মানে আমরা এটা হচ্ছে অনেকটা হচ্ছে যে একটা গোষ্ঠী রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট, রাষ্ট্র পরিচালনা করে, তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির রিফ্লেকশন তারা দেখতে চায়, তাদের চিন্তা চেতনাকে শিখতে চায়। কিন্তু তারা তো আসলে তারা একটা যদি পক্ষ হয়ে থাকে, আরেকটা পক্ষ হচ্ছে জনগণ, তাদের তো নিজস্ব কিছু কথা আছে, তাই না? যে আপনি রাষ্ট্র বলে দিল যে এইভাবে নাটক, আর জনগণ বললো যে আপনি যে বলছেন ওইভাবে নাটক করবো, ওইটাকে আমরা দেখবো না। তাই কি মাঝখানে যে থাকে, যে নাটক করে, তাকে তো আসলে প্রথমে জনগণের কথা বলতে হবে। সে সরকারে কে আছে না আছে তার কথা তো সে বলবে। যার ফলে হচ্ছে যে মানে আমাকে যদি বলেন, আমি যখন থেকে নাটক করি তখন আমি তো আসলে এরশাদের একদম মানে চূড়ান্ত যখন আমি নাটকে ঢুকেছি, তারপরে আমরা বিএনপি পাওয়ার দেখেছি, আওয়ামী লীগ দেখেছি। তো এই যে দেখা, এর মধ্যে দিয়ে আমরা তো কারোর এজেন্ডা নিয়ে কাজ করিনি। থিয়েটার যখন কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা নিয়ে কাজ করে, তখন তারা পার্টিজান হয়ে যায়, তারা পার্টির কাজ করে। কিন্তু আমরা করেছি মানুষের জন্য, যে মানুষের আসলে আকাঙ্ক্ষা কোথায়। তো ওই মানে এক ধরনের প্রেসক্রাইবড জিনিস অথবা এক ধরনের চাপিয়ে দেওয়া জিনিস, যে এই মতাদর্শ প্রচার করে বেড়াতে হবে, আমার তো ঠেকা পড়ে নাই। ওনার মতাদর্শ আমি চাপানো, যেমন আমার মতাদর্শ উনি গ্রহণ করবে, করার জন্য ওনার ঠেকে পড়েনি এটা। আর যারা রাষ্ট্র ক্ষমতায় চলে আসে, যেভাবে আসুক না কেন, তারাও একটা পার্টি হয়ে যায়, তাদেরও একটা চেহারা থাকে, এটা একটা পার্টির মতো চেহারা, তাদের কিছু নীতি নির্ধারণা করা থাকে, করা থাকে। তো যত অল্প সময়ের জন্য আসুক না কেন, তাদেরও কিন্তু একটা রাজনৈতিক জায়গা তাদের থাকে, নীতি নির্ধারণের জায়গা থাকে, তাদের কিছু আকাঙ্ক্ষা থাকে। সেই আকাঙ্ক্ষা অনুযায়ী যে দেশ চলবে, সংস্কৃতি চলবে, তা না আসলে। আচ্ছা, আমাদের এখানে যে আমরা আবার একটু গ্রুপ থিয়েটারের দিকে যাই, যে আমাদের এখানে যে থিয়েটারগুলো হয় বা আমাদের যে প্র্যাকটিসগুলো হয়, সেই প্র্যাকটিসগুলোর মধ্যে আমরা তো নাটকের ধরেন যে অনেক তাত্ত্বিক জায়গা দেখি, যেমন হলো যে ব্যাটল ব্রেসডের কিছু
থিয়েটার নিয়ে কথাবার্তা আছে বা অন্যান্য যারা আছে, এরকম অনেকগুলো জায়গা আছে। তো আমাদের এখানে এভারেজ কোন জায়গাটাকে প্রায়োরিটি দেওয়া হয়, নাকি একদম লোকাল যে জায়গাগুলো আছে, যেমন আপনি কীর্তনখোলার এটা সাথে ছিলেন, ফিল্মের সাথে ইট ডিপেন্ডস। এটা হচ্ছে ধরেন আমাদের থিয়েটার যখন শুরু হয় তখন একাডেমিক নামে কোনো জায়গা ছিল না। কিছু লোক যারা একাডেমিকের মতো আচরণ করতেন অথবা চেষ্টা করতেন। আর আমাদের থিয়েটার, বাংলাদেশের থিয়েটার স্বাধীনতার পরে থিয়েটারের কথাই বলছি, আগেরটার কথা না। এটা কিছু লোক যারা মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তারা এক ধরনের উদ্দীপনা পেয়েছিলেন ওয়েস্ট বেঙ্গলের থিয়েটার দেখে, তাদের হাতে থেকে শুরু হয়েছিল। এবং কালে কালে দেখা গেল থিওরির জায়গায় যখন ইউনিভার্সিটিগুলি আসলো, ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট তৈরি হলো, তখন কিন্তু একাডেমির একটা জায়গা তৈরি হয়েছে। মানে এখনো যে মানে ঘষতে ঘষতে শেখার থেকে বরং এখন একটা ছাত্র অথবা যে নাট্যকলা বিভাগে পড়ে, সে একেবারে কোথায় কি হচ্ছে, কোথায় কি হয়েছে সবকিছু তাত্ত্বিক জিনিস জেনে যায়, যেটা প্রথম দিকে যারা আমরা এভিজো যারা নাটক করেছিলাম তাদের পক্ষে সম্ভব ছিল না। কারণ আমরা রিহার্সাল ফ্লোরেই ছিল আমাদের ক্লাসরুম, এবং আমাদের ডাইরেক্টর যা ছিলেন তারাই আমাদের শিক্ষক ছিলেন। তো পরে তো ডিফারেন্ট হয়েছে। আগে প্র্যাকটিসের জায়গাটা থেকে আপনার সময়ে এসে আপনার চিন্তার জায়গাটায় কি কি তফাৎ ঘটে গেছে? হ্যাঁ, তফাৎ তো প্রতিদিন ঘটে। যেমন হচ্ছে আমি সমসাময়িক থিয়েটার কেমন হওয়া উচিত, এটা আমার সবসময় প্রশ্ন। এখন মনে করেন আপনি যেটা বলছিলেন আর কি, যে নাটক কি ধরনের, এখন একটা সময় ছিল যে কিছু নাটকের দল পৃথিবীর শ্রেষ্ঠ নাটকগুলি করবে, ক্লাসিক্যাল থেকে শুরু করে এইরকম চিন্তা থেকে তারা করেছে, মানে ভালো নাটক করার জন্য। কেউ কেউ মৌলিক নাটকের অনুসন্ধান করেছে, সেগুলো রাজনৈতিক থিয়েটারের প্রায় অংশ। আবার কেউ কেউ সমাজ সংশ্লিষ্ট নানান বিষয় নিয়ে কাজ করেছে। কিছু থিয়েটার অন্বেষণ করেছে হচ্ছে আমাদের রুট, যেমন প্রয়াত ডক্টর সেলিম আল-দীন কেন্দ্রিক মনে করি আমরা যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কেন্দ্রিক একটা বড় তাত্ত্বিক জায়গা তারা তৈরি করার চেষ্টা করেছেন। আমাদের আসল থিয়েটারটা কোথায়, আমাদের আসল থিয়েটারের চেহারাটা কি, সে নিয়ে ঢাকা থিয়েটার কাজ করেছে। তাদের আবার একটা আলাদা ইয়ে ছিল। তো এখন যেটা হচ্ছে সব বিষয় নিয়েই নাটকে ইনক্লুডিং হচ্ছে, একদম লোকাল যেসব পার্সপেক্টিভ আছে সেগুলো শুরু করে যেসব এলিমেন্টস আছে, যেসব ফর্মস আছে, সেগুলো যেমন কাজ চলছে, তার পাশাপাশি বিশ্ব থিয়েটার কোথায় কি হচ্ছে সেগুলো নিয়ে কাজ। ব্রেক্টের কথা বলেছেন, ব্রেক্ট কিন্তু অনেক আগের থেকে হচ্ছে, কারণ বাংলাদেশের থিয়েটার যেহেতু প্রথম থেকে শুরু হয়েছে রাজনৈতিক থিয়েটার, এবং রাজনৈতিক থিয়েটারের ক্ষেত্রে ব্রেক্ট একটা বড় বিশ্ব একটা দুনিয়ার প্রেক্ষাপটে উনি হচ্ছে নমস্য একজন মানুষ, কারণ উনি সবসময় মানুষের মুক্তি নিয়ে কাজ করেছেন, যার ফলে আমাদের দেশের থিয়েটারের লোকজন তার সাথে একটা মিল পেয়েছে, যার জন্য মুক্তিযুদ্ধের পরপরই কিছুদিন পর থেকে কিন্তু ব্রেক চর্চা বাংলাদেশে কখনো না কখনো হয়েছে এবং এখনো হচ্ছে, আর ব্রেক সার্বজনীন সবসময়। আর আপনার যে নাটকের দল প্রাচ্যনাট, এটার নামেও কিন্তু একটা প্রাচ্যীয় ব্যাপার আছে। তো আমরা জানতে চাইবো যে আপনার প্রাচ্যনাটের জায়গা থেকে এবং ব্যক্তিগত আজাদ আবুল কালামের জায়গা থেকে হয়তো দুই ধরনের পরিকল্পনা আছে। এই সামনের দিনগুলোতে আপনাদের পরিকল্পনাগুলো কি? সামনের দিনগুলোতে আমাদের পরিকল্পনা, আমরা হচ্ছে এক নাম্বার বলা হচ্ছে যে আমরা উৎকৃষ্ট মানের নাটক তৈরি করতে চাই, মানুষের সাথে থাকতে চাই, মানুষ সংশ্লিষ্ট, জনগণ যাতে আমাদের সাথে আছে, এবং বাংলাদেশের যেসব এলিমেন্টস আছে, কালচারাল যেসব এলিমেন্টস আছে সেগুলো, এবং বিশ্বনাট্যে কি কি হচ্ছে এর একটা মেলবন্ধ তৈরি করা আমাদের মূল উদ্দেশ্য। মানে আমার না, প্রাচ্যনাটের নান্দনিকতার জায়গা থেকে। নান্দনিকতা কি এটা আপনি কেমনে ডিফাইন করতেছেন তার উপর ডিপেন্ড করে। এটা রাজনৈতিক সিদ্ধান্ত, আপনি কোন নান্দনিকতা চান। এটা কি মানে আর্ট ফর আর্ট, নিশ্চয়ই আপনাদেরও সিদ্ধান্ত মানে পিপল, সেটা রাজনৈতিক। আমার কাছে নান্দনিকতার ক্ষেত্রে হচ্ছে যে নাট্যে মানে শুধু নান্দনিকতা খোঁজা হয় এবং অরাজনৈতিক সমাজ বিমুখ, এটা আমাদের কোনো নাটকই না। আমার কাছে হচ্ছে নাটকে মানুষে করে এবং মানুষের জন্য করে, সেখানে আপনার কন্টেন্টের মধ্যেই এমন কিছু থাকতে হবে, প্রকাশ ভঙ্গির মধ্যে এমন কিছু থাকতে হবে যেটা কন্টেম্পোরারি হওয়ার পাশাপাশি নান্দনিকতায় উত্তীর্ণ হবে। আর নান্দনিকতায় যদি উত্তীর্ণই না হয়, আর ওর মানদণ্ড সে আর্টিস্ট নিজে তৈরি করবে অথবা ওই থিয়েটারটা তৈরি করবে, আপনি বাইরে থেকে এসে বলবেন এটা নান্দনিক হয়েছে, নান্দনিক হয় নাই, ওতে কিন্তু আমার কিছু আসে যায় না। হ্যাঁ, আচ্ছা বুঝছি যে আপনি আপনার মতো করে ব্যাখ্যা করছেন, আমার এইটুকুই শুধু আসে যায়।
এবং আর জাজমেন্ট ইনফ্যাক্ট অডিয়েন্সের কাছে, অডিয়েন্সটাকে কি বলছে। হ্যাঁ, যে অনেক নান্দনিক থিয়েটার করলেন, অডিয়েন্স বের বললে কিছুই বুঝলাম না। তো ওই এরকম যদি হয়, ওই নান্দনিকতার মানে মূল্যটা কি? না, অডিয়েন্স তো আবার ধরুন যে অডিয়েন্সেরও তো নানান ধরন থাকতে পারে। যেমন হলো যে একটা সিলেক্টেড অডিয়েন্স আছে যারা হয়তো আমি কিভাবে বলবো জিনিসটা, জামিল আহমেদের নাটকই দেখতে যায়। আমি আমার এই লোকাল জায়গা থেকে উদাহরণ দিচ্ছি। আবার আরেক ধরনের অডিয়েন্স আছে যারা হয়তো অন্যান্য যে নাটকগুলো থাকে, আপনি যেটাকে মানে খুব পাবলিক ওরিয়েন্টেড বললেন, যে সেগুলো দেখতে যায়। তো এখন এটা তো দর্শকের ব্যাপার। এটা তো আমি বলে দিলাম, আপনারা কোন কোন ধরনের দর্শক গোষ্ঠী? আমি তো কখনো আমি নাটক করি সবার জন্য। আচ্ছা, এখন আমি তো অথবা নাটক করি নাটকটার জন্যই হ্যাঁ আমি নাটক করি মানে আমার থিয়েটারের আমার যারা আছে কাজ করে আমার সাথে তাদের জন্য এবং অডিয়েন্সের জন্য। এখন অডিয়েন্স কোন সেক্টর থেকে কে আসবে এটা আমরা ডিসাইড করতে পারি না। মানে আমি যে প্রাচ্যকার থেকে বলে অথবা আমার ব্যক্তিগত বলে, এটা আমরা সবার জন্য, সবাই আমাদের টার্গেট, যে এরাই টার্গেট অডিয়েন্স, তারাই দেখবে, তারাই ওটাকে ছুঁড়ে ফেলে দিবে অথবা ভালোবাসবে অথবা কানেক্টেড ফিল করবে। এখন এটা আসলে বলা আমার পক্ষে খুব মুশকিল যে কোন সেক্টরটা আমার টার্গেট অথবা এরকম কোনো টার্গেটেড অডিয়েন্স আমার আছে কিনা, এরকম কিছু আমার নেই। তাহলে অনেক ধন্যবাদ। বাসায় যাওয়ার আগে আপনাকে আটকে একটু সময় নিয়ে